হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। আমাদের কিন্তু বেসিক কনসেপ্টস অফ অর্গানিক কেমিস্ট্রি বা জিওসির যে চ্যাপ্টারটা সেটা শেষ হয়ে গেছে, থিওরি পার্টটা। এই ভিডিওতে কিন্তু আমরা যেমন করে থাকি প্রত্যেকটা চ্যাপ্টারের পরেই যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের কিছু আলোচনা, কোথাকার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা জেই মেন্স, অ্যাডভান্স, নিট, যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলো তোমরা এইচএসের পরে সায়েন্সের ক্যান্ডিডেটরা দিয়ে থাকে, সেই সমস্ত পরীক্ষার আমরা যে সমস্ত বিগত বছরের প্রশ্ন বা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেটাকে বলি আলোচনা করি, সেটাই আমরা এই ভিডিওতে করব। তো এই ভিডিওতে আমরা জিওসি বা বেসিক কনসেপ্টস অফ অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করব। চলো দেখে নিই। চলো আমরা আমাদের ফার্স্ট প্রশ্নটা দেখে নিই। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2017-তে এসেছিল, ঠিক আছে। দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাসিড স্ট্রেংথস অফ বেনজোইক অ্যাসিড, পারক্সিবেনজোইক অ্যাসিড আর প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড। তো প্রথমে কিন্তু আমাদের এইভাবে দিয়ে দিলে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে কি, স্ট্রাকচারটা আঁকতে হবে, তাই না? আমি যদি নাম থেকে স্ট্রাকচারটাই ড্র না করতে পারি তাহলে কিন্তু আমি আর বেশি দূর এগোতে পারবো না, ঠিক আছে। কাজেই যদি ড্র না করতে পারো তাহলে পরীক্ষার হলে যাবে না। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এটা আমার এক্স বলেছে, তাই তো। এইটা হচ্ছে পারক্সিবেনজোইক অ্যাসিড। এখানে দুটো অক্সিজেন অক্সিজেন বন্ড থাকবে। এই অক্সিজেন অক্সিজেন বন্ডটাকে আমরা পারক্সো বন্ড বলি, তাই না। এই অক্সিজেন অক্সিজেন বন্ডটাকে আমরা পারক্সো বন্ড বলি। এটা আমার ওয়াই দেওয়া আছে। আর একটা যেটা আছে প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড, মানে এরকম দেখতে বিষয়টা। বেনজোইক অ্যাসিড COOH, এটা তো আছেই, তার প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ আছে, ঠিক আছে। এটা আমার দেওয়া আছে জেড। এইবার আমাকে এই তিনটের অ্যাসিড স্ট্রেংথ বার করতে বলেছে। তাহলে অ্যাসিড স্ট্রেংথ আমরা কি জানি? যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো, যারা দেখোনি বা বই থেকে পড়েছো তারাও জানো, যারা একদমই জানো না তারা অ্যাসিডিক স্ট্রেংথ অফ বেনজোইক অ্যাসিডের ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, তো আমি এখানেও একটু করে বলছি। আমার অ্যাসিডিক স্ট্রেংথ কি করে বুঝবো? এই যে মানে অক্সিজেন আর হাইড্রোজেন বন্ডের মাঝে যে দুটো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা অক্সিজেন যতটা ইজিলি নিজের মাথায় নিয়ে নিতে পারবে ততটা ইজিলি ও হাইড্রোজেনকে H+ হিসাবে রিলিজ করে দিতে পারবে। আর H+ হিসাবে রিলিজ করাটাই আমরা জানি আরহেনিয়াসের ডেফিনেশন অনুযায়ী অ্যাসিড, তাই তো। তাহলে এটা কে কত ভালো নিতে পারছে? এখানে এটা নিতে হবে, এইখানে এইটাকে নিতে হবে, আর এইখানে আমাকে এইটাকে নিতে হবে, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে তুমি ভেবে দেখো, এইখানে রেজোনেন্স হচ্ছে, এই যে এখানে বন্ড পড়ছে, এইখানে বন্ড ঘুরছে, এইভাবে রেজোনেন্স হচ্ছে, ঠিক আছে। এইখানে নাইট্রো গ্রুপ আছে, নাইট্রো গ্রুপের কি এফেক্ট আছে? মাইনাস আর এফেক্ট। মাইনাস আর এফেক্ট মানে রিং থেকে ইলেকট্রন নিয়ে নেবে। আর COOH এর কি এফেক্ট আছে? প্লাস আর এফেক্ট মানে রিংকে ইলেকট্রন দিয়ে দেবে। সেক্ষেত্রে কি করবে? এইখানে যখন রেজোনেন্সটা এভাবে ঘুরবে একদম টপ টু বটম, এটাকে বলে K2K রেজোনেন্স, মানে কাশ্মীর টু কন্যাকুমারী রেজোনেন্স হবে, ঠিক আছে। তো এইখানে NO2 গ্রুপটা ইলেকট্রন ফ্লোটাকে নিজের দিকে নিয়ে নেবে। তার ফলে কি হবে? এই কার্বনটা এই অক্সিজেন থেকে ইলেকট্রন টানবে এবং এইটাকে খুব ইজিলি হাইড্রোজেনটাকে রিলিজ করে দিতে পারবে। তার মানে জেড এরটা সবচেয়ে বেশি হবে। দেখো, জেড এরটা সবচেয়ে বেশি, বিও হতে পারে, সিও হতে পারে, ঠিক আছে। এবার তোমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে এক্সট্রায় দেখো রেজোনেন্স পসিবল, কিন্তু এইটাতে রেজোনেন্স হলেও এই অক্সিজেনটা কিন্তু রেজোনেন্সে কোনোভাবেই অংশ নেবে না। এই অক্সিজেনটা নেবে, কিন্তু এই অক্সিজেনটা রেজোনেন্সে অংশ নেবে না। তার ফলে এই হাইড্রোজেনটার সাথে এই রেজোনেন্স হাইব্রিডের কোনো সম্পর্কই নেই। ফলে এই কার্বনটা এই অক্সিজেন থেকে ইলেকট্রন টানলেও এই অক্সিজেনটার মাথা থেকে খুব একটা ইলেকট্রন সরবে না, এর মাথা থেকে সরবে, কিন্তু এর মাথা থেকে সরবে না। এর মাথা থেকে যদি না সরে তাহলে এ ভালোভাবে নিতে পারবে না, তার মানে এ খুব একটা ভালোভাবে রিলিজ করতে পারবে না। কাকে? H+ কে। তার মানে এইটার অ্যাসিডিক স্ট্রেংথ সবচেয়ে কম হবে, ওয়াইটা সবচেয়ে কম, এই যে। তাহলে আমাদের অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও। তো স্টুডেন্টস, এইবারে দেখো, আমাদেরকে বলেছে, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2020-তে এসেছিল, আমাদেরকে বলেছে ফর দ্য ফলোয়িং কার্বোক্যাটায়ন্স দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি। এই যে তিনটে কার্বোক্যাটায়ন দিয়ে দিয়েছে, এইটা একটা, এটা একটা, এটা একটা। এই তিনটের মধ্যে আমাদেরকে স্টেবিলিটি অর্ডার বার করতে বলেছে। কার স্টেবিলিটি বেশি, কার স্টেবিলিটি কম হবে, একটা অর্ডার বার করতে হবে, ঠিক আছে। তো আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে, ধরো প্রথম যে কার্বোক্যাটায়ন দিয়েছে ব্যাপারটা এরকম, তাই তো। আমি যদি একটু অক্সিজেনটাকে খুলে আঁকি, সেকেন্ড যে কার্বোক্যাটায়নটা দিয়েছে সেটা এরকম,
CH2 এর মাথায় প্লাস ও CH3, ঠিক আছে। থার্ড যেটা দিয়েছে সেটা হচ্ছে CH2 এর মাথাতেই প্লাস, তার সাথে লেগে আছে CH3। এবার দেখো প্লাস চার্জটা একই গ্রুপে একই পজিশনে বসে আছে, তার সাথে কে অ্যাটাচড আছে এইটাই বারবার চেঞ্জ হয়েছে। এবার কে অ্যাটাচ থাকলে কার্বোক্যাটায়নটাকে বেশি স্টেবিলাইজড করতে পারবে সেইটাই আমাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। এইখানে দেখো এই যে আমার কে অ্যাটাচড আছে CH3 গ্রুপ, এই CH3 গ্রুপের কি এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট বা প্লাস ইন্ডাকটিভ এফেক্ট। প্লাস আই এফেক্ট কি করবে, ও অন্য লোকের দিকে ইলেকট্রনটাকে ঠেলবে, ইলেকট্রন দিয়ে দিতে পারবে না কিন্তু অন্য লোকের দিকে ইলেকট্রন ঠেলতে পারবে। তাহলে যদি ঠেলতে পারে সেক্ষেত্রে এই যে পজিটিভ চার্জটা সেটা কিছুটা পর্যন্ত তো নিউট্রালাইজ হবে, তাই না? তার মানে এইটা স্টেবিলিটি কিছুটা হলেও বাড়বে। বেশ, এইবারে এইখানে কি আছে, OCH3 গ্রুপ। এই OCH3 গ্রুপের অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। এবার তোমরা বলতে পারো যে স্যার অক্সিজেন তো কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তো ওই জন্য অক্সিজেন তো কার্বনের থেকে ইলেকট্রন টানবে, তার মানে এইখানে প্লাস চার্জ আছে, প্লাস চার্জের থেকেও আরো ইলেকট্রন টানছে, তার ফলে আরো স্টেবিলিটি কমে যাচ্ছে না। কিন্তু এটা বলবো না, যেটা বলবো সেটা হচ্ছে অক্সিজেনের মাথাতে লোন পেয়ারও আছে, যেহেতু প্লাস চার্জ আছে ওই জন্য এখান থেকে অক্সিজেন টানবে না। ও কি করবে, ও কিন্তু লোন পেয়ারটা ডোনেট করতে পারে, যার ফলে এখানে একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করতে পারে। কিভাবে, এইভাবে CH2 ডাবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড CH3, অক্সিজেনের মাথায় একটা প্লাস চার্জ। এটা আবার যখন অক্সিজেনের মাথায় আসবে রেজোনেন্স হতে পারে। তার মানে এই স্ট্রাকচারটা কিন্তু রেজোনেন্স করে নিজেকে স্টেবিলাইজড করতে পারছে এই কার্বোক্যাটায়নটা। ক্লিয়ার? তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম যে এই 3 নম্বরের থেকে 2 নম্বরের স্টেবিলিটি অনেকটাই বেশি হবে। বোঝা গেল? বেশ, এইবারে এইটার ক্ষেত্রে কি সেরকম কোনো রেজোনেন্স দেখা যেতে পারে? দেখা যেতে পারে না, তার কারণ এখানে অলরেডি ডাবল বন্ড আছে। এখানে কি হতে পারে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যে লজিকটা আমরা এইখানে লাগাইনি সেই লজিকটাকে এখানে লাগাচ্ছি। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, তার ফলে অক্সিজেন কার্বনের দিকে থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে। তাই নিজের দিকে টানলে এই কার্বনের মাথায় একটা ডেল্টা পজিটিভ আসবে, ফলে এই কার্বন ওকে ঠেলার থেকে ওর থেকেই আরো টানবে। তার ফলে কি হবে, এই কার্বোক্যাটায়নটার স্টেবিলিটি সবচেয়ে কমে যাবে এইটার থেকেও, কারণ এইটার অন্তত একটা প্লাস আই এফেক্ট ছিল, কিন্তু এখান থেকে টানছে, এখানে প্লাস আইও নেই প্লাস আরও নেই, এখানে যেমন একটা প্লাস আর এফেক্ট আছে, রেজোনেন্স করতে পারছে। তার মানে এইটা সবচেয়ে বেশি স্টেবল হবে, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে দেখো এটা আমার কত ছিল, 2, তাই তো? তাহলে 2টা সবচেয়ে বেশি, 2টা সবচেয়ে বেশি একটা অপশানেই আছে, তার মানে আমার অপশান ডিটা হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও। এবার দেখো আমাদের 2016 ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এই প্রশ্নটা এসেছিল, আমাদেরকে বলেছে বেসিসিটি অর্ডার বার করতে, ঠিক আছে? মানে কে বেশি বেসিক হবে, কে কম বেসিক হবে, এই অর্ডারটা বার করতে বলেছে। এই 4টে কম্পাউন্ড দেওয়া আছে, এটা 4 হবে, ঠিক আছে? এই 4টে কম্পাউন্ড আমাকে দেওয়া আছে, 1 2 3 4, এই 4টের মধ্যে বেসিসিটি অর্ডারটা বার করতে বলেছে। তো নাইট্রোজেন আছে, এখানে বেসিসিটির ডেফিনেশনটা কি হবে, যে লোন পেয়ার ডোনার্স, তাই না? লোন পেয়ার ডোনার্স, যারা লোন পেয়ার ভালো ডোনেট করতে পারবে তারাই বেশি বেসিক হবে, ঠিক আছে? এইবার দেখো লোন পেয়ার কোথায় থাকবে, নাইট্রোজেন। তাহলে এইখানে এই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, এখানে এর মাথায়, এখানে 2টো নাইট্রোজেন আছে, তাহলে 2টো নাইট্রোজেনের মাথাতেই লোন পেয়ার, এখানে 3টে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার। তাহলে এবারে দেখো প্রথমে নাম্বার অফ নাইট্রোজেন যদি বাড়ে কমে, সেক্ষেত্রে কিন্তু আমার নাম্বার অফ ডোনেটিং লোন পেয়ারও বাড়ছে কমছে, তাই না? নাম্বার অফ নাইট্রোজেন যত বাড়বে, নাইট্রোজেনের মাথায় ডোনেট করার মতো লোন পেয়ারও তত বাড়বে, বেসিসিটিও তত বাড়বে, অটোমেটিক চয়েস। তার মানে 3 আর 4-এর থেকে 1 আর 2-এরটা অবশ্যই কম হবে। এবার 3 আর 4-এর মধ্যে এখানে 3টে নাইট্রোজেন আছে, 4-এরটা অবশ্যই বেশি হবে, তারপরে 3 হবে। তাহলে দেখো 4-এরটা বেশি 3, মানে এইটা আর এইটা, এই দুটোতে কিন্তু এই অপশানটা আছে, ঠিক আছে? এইবারে তোমাকে 1 আর 2-এর মধ্যে দেখতে হবে। 1 আর 2-এর মধ্যে কি হচ্ছে, এখানে NH2, এখানে ডাবল বন্ড NH, এইখানে কি সমস্যা, এইখানে একটা রেজোনেন্স হতে পারে, তাই না? এটা রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে, যে এইটা আজকে এখানে উঠে গেল, রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে, কারণ এখানে ডাবল বন্ড ক্যারেক্টারিস্টিক্স আছে। বা ডাবল বন্ড ক্যারেক্টারিস্টিক্স দিয়ে তোমরা আরও একটা বলতে পারো যে ডাবল বন্ড কার্বন মানে সেটা হচ্ছে আমার sp2 কার্বন, তাহলে S পার্সেন্টেজ যত বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে এটা নাইট্রোজেনের থেকে লোন পেয়ারটা টানার ক্ষমতা রাখছে, ইলেকট্রন টানছে, তার ফলে এইটার বাইরের অ্যাভেলেবিলিটি এইটার থেকে কমে যাবে, কারণ এখানে সেরকম কেউ নেই, এটা চট করে বাইরে দিয়ে দিতে পারবে। তার মানে 2-এরটার সবচেয়ে কম হবে, তাহলে 2-এরটার কম কোথায়, দেখো এইটা, তাহলে অপশন সিটা হবে আমাদের কারেক্ট অপশন। ক্লিয়ার?
এবারে দেখো আমাদের এটা নিট 2015-তে এসেছিল, বলছে দ্য ইনোলিক ফর্ম অফ ইথাইল অ্যাসিডেট ইজ অ্যাজ শোন বিলো হ্যাজ দিস, এটা একটা কিটো, এটা ইনল, এই যে ইন ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ইন, আর অল অক্সিজেন ওইচ আছে, ওই জন্য ইন অল, আর এটা হচ্ছে কিটো ফর্ম। ঠিক আছে, তো কিটো ইনল একটা টটোমারিজম দেখানো আছে, বলছে এই স্ট্রাকচারটার মধ্যে কটা সিগমা কটা পাই বন্ড আছে। ঠিক আছে, এত হেডেক নেওয়ার দরকারই নেই, এই যে এত নাম দিয়েছে এত কিছু দিয়েছে ইনলিক ফর্ম, এটা যদি তুমি কিটো ইনল টটোমারিজম নাও জানো তাও আমি প্রশ্নটা সলভ করতে পারবো। আমার এটা কিছু জানারও দরকার নেই যে আমাকে ইথাইল অ্যাসিডেট কি হয় বা এইটা দিয়ে খায় না মাথায় দেয়, এগুলো কিচ্ছু আমার জানার দরকার নেই, খালি একটা স্ট্রাকচার রাখবো, স্ট্রাকচারটাকে খুলে রাখবো, কটা সিগমা কটা পাই আছে গুনে লিখে দেবো, সোজা হিসাব। ঠিক আছে, ধরো যে কোনো একটা, দুটোই একই হবে। ঠিক আছে, আমি যে কোনো একটা দিয়ে করাচ্ছি, তোমরা আর একটা করে দেখো নিজেরা ট্রাই করতে চাইলে। ঠিক আছে, ধরো আমি প্রথমটা দিয়েই করে দেখাচ্ছি। এখানে CH3 আছে, CH3টাকে খুলে রাখো, এইভাবে খুলে রাখলাম, CH3 হলো। এরপরে কার্বন আছে, এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, খুলে রাখা আছে। এখানে ডাবল বন্ড C, ওপরে একটা হাইড্রোজেন খুলে রেখে দিলাম, তার সাথে আর একটা কার্বন আছে C, এখানে ডাবল বন্ড ও আছে, এখানে একটা সিঙ্গেল বন্ড ও, এখানে C2H5 মানে CH2, আর এখানে CH3, ব্যাস। এবার কাউন্ট করো, বসিয়ে দাও, ঝামেলা শেষ। তাই দেখো সিগমা কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ডাবল বন্ডের একটা সিগমা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা। ঠিক আছে, তো মিস করলাম কি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 C2H5। আচ্ছা, এইবারে এইখানে দেখো পাই বন্ড কটা আছে, একটা দুটো। ঠিক আছে, তাহলে এখানে আমি কি পেলাম, 17টা সিগমা, দুটো পাই। ঠিক আছে, ও এইখানে আর একটা সিগমা আছে, এই দেখো আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, এই যে OH এর যে সিগমা, তাহলে আমার অপশানের সাথেও মিলে যাবে, 18টা সিগমা দুটো পাই, এটাই পেলাম। তাহলে এই যে, ঠিক আছে, ওই যে আমি একটা মিস করেছি, ওই জন্যই খুঁজে পাচ্ছিলাম না, কোথায় কোথায় খুঁজছিলাম, দিয়ে OH-টা ছিল। ঠিক আছে, দেখে নাও। নিট 2018-তে আমাদেরকে এটা বলেছিল, কি বলেছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু -I এফেক্ট অফ দ্য সাবস্টিটিউয়েন্ট, মানে কার -I এফেক্ট বেশি হবে, মোদ্দা কথা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে -I এফেক্ট মানে কি, মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট, তাই তো, মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট। এই যে ইন্ডাকটিভ এফেক্টটা কিসের ওপর ডিপেন্ড করে, ইলেকট্রোনেগেটিভিটি, তাই না, ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে যে অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তার -I এফেক্টও তত বেশি হবে, এটা আমরা জানি, তাই না। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে -I এফেক্ট বাড়বে। এবার দেখো এইখানে বন্ডের অ্যাটম কোনটা, ফ্লুরিন তো এখানে সিঙ্গেল অ্যাটম, এখানে অক্সিজেন বন্ড করে আছে, এখানে কিন্তু আর বন্ড করে নেই, তাহলে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি আমাকে চেক করতে হবে। আর এখানে নাইট্রোজেন বন্ড করে আছে, আর বন্ড করে নেই, সেক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি আমাকে চেক করতে হবে, যে ডাইরেক্টলি অ্যাটাচ তার সাথেই চেক করবো, তাই না। তাহলে দেখো ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন, এদের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কি, এইটা, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি, অক্সিজেনের থেকে ফ্লুরিনের বেশি, তাই না। তার মানে -I এফেক্ট অর্ডারও এটাই হবে, তার মানে এই অপশন বি এরটাও হবে, অপশন এ এরটাও হবে। দেখো এটা মাল্টিপল সিলেক্ট অপশন অনেক সময় দেয়, যে একের বেশি, মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, তো তোমার এইখানেও নাইট্রোজেন আছে, এখানেও নাইট্রোজেন, এখানে অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন, নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন, জাস্ট ইলেকট্রোনেগেটিভিটি দিয়েই কিন্তু অ্যান্সারটা বলে দেওয়া যাবে। দেখে নাও, নিট আমাদের 2015-তে একবার এই প্রশ্নটা দিয়েছিল। দেখো এখানে বলছে কনসিডার দ্য ফলোইং কম্পাউন্ডস, বলে তিনটে কম্পাউন্ড দিয়ে দিয়েছে, তিনটে কার্বনের মাথায় স্টার করা আছে। দেখো ওই কার্বনে একটা করে হাইড্রোজেন নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। বলছে হাইপার কনজুগেশন অকার্স ইন, মানে এই তিনটে কার্বনের মধ্যে কোন কার্বনের ক্ষেত্রে আমরা হাইপার কনজুগেশনটা দেখতে পাবো। ঠিক আছে, এবার অপশান দেওয়া আছে, সেটা পরের কথা। আগে আমি চেক করি যে কোনটায় হাইপার কনজুগেশন দেখতে পাবো, তার আগে আমাকে জানতে হবে হাইপার কনজুগেশন আমি কোথায় দেখতে পেতাম, বা হাইপার কনজুগেশনটা কী ছিল। আমার যে কার্বনটার রেসপেক্টে আমরা দেখবো হাইপার কনজুগেশন, সাপোজ সেই কার্বনটার দুদিকে যে কার্বন ডাইরেক্ট, সেই কার্বনটার সাথে ডাইরেক্টলি যে কার্বনগুলো অ্যাটাচ থাকে তাদেরকে আমরা আলফা কার্বন বলি, তাই না, তাদেরকে আমরা আলফা কার্বন বলি। এই কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো অ্যাটাচ থাকে তাদেরকে আমরা আলফা হাইড্রোজেন বলি। তাহলে আলফা হাইড্রোজেন যদি কোনো একটা কম্পাউন্ডে থাকে তাহলেই সেখানে আমরা হাইপার কনজুগেশন দেখতে পাবো, তাই না, এটাই আমরা পড়েছিলাম। আলফা হাইড্রোজেন যদি থাকে সেখানেই আমরা কিন্তু হাইপার কনজুগেশন এফেক্ট দেখতে পাবো। তাহলে আলফা হাইড্রোজেন কোথায় আছে আমাকে খুঁজতে হবে। ঠিক আছে, এইটা আমি মুছে দিই।
এক নম্বরেরটায় দেখো এইখানে এই কার্বনটার রেসপেক্টে দেখব, তার মানে আমার এই কার্বনটা হচ্ছে আলফা আর এই কার্বনটা হচ্ছে আলফা, তাই না? এই দুটো কার্বন আলফা, তাহলে এই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নেই। এবার এই কার্বনের একটা কটা বন্ড আছে, কোনো একটা বন্ড এই কার্বনের সাথে একটা দুটো, দাগ দেওয়াটা না, একটা দুটো এখানে দুটো, চারটে বন্ড হয়ে গেল। তার মানে এই কার্বনেও কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তার মানে এখানে আলফা হাইড্রোজেন হচ্ছে 0 এক নম্বরেরটা, ঠিক আছে? এইটা দেখো পিএইচ মানে কি, পিএইচ মানে ফিনাইল, ফিনাইল মানে বেনজিন রিংয়ে আছে, এটা অ্যাকচুয়ালি এরকমই আছে, তিনটে বেনজিন রিং আছে, ঠিক আছে? এরকম। তাহলে দেখো এই কার্বনটার রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে এইটা এইটা আর এইটা, এই তিনটা হচ্ছে আমাদের আলফা কার্বন, তাই না? এই তিনটা আমাদের আলফা কার্বন। তাহলে আলফা কার্বন অনুযায়ী এই কার্বনগুলোতে কোনো হাইড্রোজেন নেই। দেখো প্রত্যেকটা কার্বনেরই 1 2 3 4, এই কার্বনটার 1 2 3 4, এই কার্বনটার 1 2 3 4, চারটে করে বন্ড হয়ে গেছে। তার মানে এটাতেও আলফা হাইড্রোজেন হচ্ছে 0। এবার তোমরা এইটা দেখো, এইটা দেখলে তোমরা কি পাবে, দেখো এই কার্বনটার রেসপেক্টে আমরা দেখছি, তার মানে এইটা আর এইটা হচ্ছে আমাদের আলফা কার্বন, তাই তো? এইটা আর এইটা হচ্ছে আমাদের আলফা কার্বন। তাহলে এই কার্বনের একটা দুটো তিনটে বন্ড হয়েছে, তার মানে একটা বন্ডে হাইড্রোজেন আছে, আর এই কার্বনেরও একটা দুটো তিনটে বন্ড হয়েছে, তার মানে একটা বন্ডে হাইড্রোজেন আছে, তার মানে এখানে আলফা হাইড্রোজেন কটা আছে, দুটো, ঠিক আছে? তাহলে তোমার এই দুটো 0 বেরিয়ে গেছে, এইখানেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। তোমাকে পরীক্ষায় এতটা সময় নষ্ট করার দরকার নেই, আমি জাস্ট কীভাবে সলভ করতে হয় সেটা বোঝানোর জন্য আমি আরও ওটা এক্সট্রা করে দেখালাম। তাহলে এই তিনটে বেরিয়ে গেছে, এখানে কটা বেরোচ্ছে সেটা ম্যাটার করছে না, তোমার বেরোলেই হলো। তার মানে 3 নাম্বারটাতেই আমরা একমাত্র হাইপার কনজুগেশনটা দেখতে পাবো, কারণ আলফা হাইড্রোজেন থাকলে সেখানে হাইপার কনজুগেশন হয়। তাহলে 3 অনলি, এই অপশানটা হবে আমার কারেক্ট, তাই না? বোঝা গেল? দেখে নাও। এইবারে দেখো এটা একটু পুরনো প্রশ্ন, 2011 সালে এসেছিল নিটে। বলছে হুইচ ওয়ান ইজ এ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আমাকে 4টে রিয়াকশন দিয়ে দিয়েছে, কোনটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে আমাকে বার করতে হবে। ক্লিয়ার? তো দেখো প্রথম রিয়াকশন কি হচ্ছে, ডাবল বন্ড ছিল, ডাবল বন্ডটা ব্রেক করে গেছে, একটা পাই বন্ড ছিল ব্রেক করে, একটাতে ওইচ একটাতে হাইড্রোজেন ঢুকেছে। তো এটা কি আমরা জানি, অ্যাডিশন রিয়াকশন, তাই তো? জানি। এবার লাস্টেরটা দেখো, বা বিয়েরটা দেখো কি আছে এখানে, RCHO মানে আর সি ডাবল বন্ড ও এইচ। এইখানেও দেখো কি হয়েছে, এখানে এইটা ব্রেক করেছে, একটা জায়গায় হাইড্রোজেন ঢুকেছে, আর একটা হাতে আর ঢুকেছে, এইভাবে ঢুকেছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন ঢুকেছে, আর একটা কার্বনের সাথে আর গ্রুপ ঢুকেছে। তাহলে এটাও আমার কি হলো, অ্যাডিশন রিয়াকশন, তাই তো? বোঝা যাচ্ছে? 3 নম্বরটা পরে বলছি কারণ ওটাই অ্যান্সার। এইটা দেখো CH3CHO, এখানেও দেখো ডাবল বন্ড ব্রেক করছে, একটা হাতে সায়ানাইড ঢুকছে, একটা হাতে অক্সিজেনের সাথে এটা ঢুকছে, এটাও আমরা কি বলতে পারি, অ্যাডিশন রিয়াকশন। তাহলে এগুলোর কোনোটাই সাবস্টিটিউশন নয়, তাহলে 3 নম্বরটা অ্যান্সার সাবস্টিটিউশন রিয়াকশন, কোনো ব্যাপার না। কি হচ্ছে এখানে NH2 মাইনাস, এটা হচ্ছে নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা গিয়ে এখানে অ্যাটাক করছে, ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে বিআরটা হচ্ছে এখানে লিভিং গ্রুপ, তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। বোঝা গেল? তাহলে অপশন সি এরটাই হবে কারেক্ট, দেখে নাও। এবার দেখো আমাদেরকে এই প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নটা আমাদের জেই মেন্স মেনে এসেছিল, ঠিক আছে? তো এইটা আমাদেরকে কি বলেছে, যে বয়লিং পয়েন্টের অর্ডার বার করতে বলেছে, বয়লিং পয়েন্টের অর্ডার বার করতে বলেছে, ঠিক আছে? জেই মেন্স 17তে এসেছিল, 2017। তো বয়লিং পয়েন্টের অর্ডার বার করতে বলেছে, কি কি কম্পাউন্ড দিয়েছে, C2H5OH, C2H5Cl, C2H5CH3, C2H5OCH3। এটাকে এইভাবে দেওয়ার মানেটাই হচ্ছে যাতে তোমরা রেকগনাইজ করতে পারো। কিভাবে রেকগনাইজ করতে পারবে, একটা থিওরি আমাদেরকে জানতে হবে। আজকে বয়লিং পয়েন্ট, ঠিক আছে, তখনই বাড়বে যখন আমাদের হাইড্রোজেন বন্ডিংও বাড়বে, ঠিক আছে? হাইড্রোজেন বন্ডিং যদি বাড়ে তখন আমার বয়লিং পয়েন্ট বাড়বে, আবার ডাইপোল মুভমেন্ট যদি বাড়ে তখনও কিন্তু বয়লিং পয়েন্ট বাড়বে, ঠিক আছে? ডাইপোল মুভমেন্ট যদি বাড়ে তখনও কিন্তু বয়লিং পয়েন্ট বাড়বে। এই দুটো কন্ডিশন কিন্তু মাথায় রাখতে হবে। এটা এই প্রশ্নের জন্য না, এটা বয়লিং পয়েন্ট রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য, ঠিক আছে? এইবার তুমি ইথাইল অ্যালকোহল দেখো, CH3CH2OH, ঠিক আছে? এই ইথাইল অ্যালকোহলে কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, মানে এইটা অন্য আর একটা ইথাইল মলিকিউলের সাথে হাইড্রোজেন বন্ডিংয়ে অংশগ্রহণ করে।
মানে এইটার সাথে এইটার হাইড্রোজেন বন্ডিং হয়, এটা আবার অন্যটার সাথে হাইড্রোজেন বন্ডিং হয়, এইভাবে এই হাইড্রোজেনটা আবার অন্য অক্সিজেনের সাথে হয়, এভাবে কিন্তু এটার মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়। তো হাইড্রোজেন বন্ডিং যেখানে দেখা যাবে তার বয়েলিং পয়েন্ট সবসময় বেশি হবে, কারণ হাইড্রোজেন বন্ড করে করে একটা লম্বা চেন তৈরি করে ফেলবে, তার লম্বা স্ট্রাকচার চেন যত বড় হবে তত তার বয়েলিং পয়েন্ট বাড়বে। তার মানে একেরটার সবচেয়ে বেশি হবে, কারণ এইগুলোতে কারোর হাইড্রোজেন বন্ডিং দেখা যায় না একেরটা বাদে। তাহলে এটা ম্যাক্সিমাম হবে, এটা আমি বুঝে গেলাম। এইবারে তারপরে দেখো, তারপরে যদি আমরা ডাইপোল মোমেন্টকে কনসিডার করি, ঠিক আছে, কারণ বাকিগুলোতে হাইড্রোজেন বন্ডিং হতে পারবে না, তো ডাইপোল মোমেন্টকে যদি কনসিডার করি তাহলে সেক্ষেত্রে দেখবো এইটার ডাইপোল মোমেন্ট C2 মানে CH3 CH2 Cl, এখানে ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ, কার্বন মানে কার্বন দিক থেকে ইলেকট্রন টেনে নেবে, তারপরে ডাইপোল মোমেন্ট এদিকে শিফট হবে, ঠিক আছে, তার মানে ডাইপোল মোমেন্ট আছে। আবার দেখো এইটাতে CH3 CH2 ও CH3, এখানে অক্সিজেন আছে, এই অক্সিজেনের জন্য ডাইপোল মোমেন্ট কিছুটা এইদিকে শিফট হবে, ঠিক আছে, কিন্তু এটার মতো হবে না, কারণ এখানে ক্লোরিন আছে, ঠিক আছে। তার মানে কি হবে, এইটার ডাইপোল মোমেন্ট এই পার্টটার থেকেও বেশি হবে, তার মানে এটার বয়েলিং পয়েন্ট এটার থেকেও বেশি হবে, তার মানে 2 গ্রেটার দেন 4 হবে। তাহলে দেখো 2 গ্রেটার দেন 4, আবার একেরটা সবচেয়ে বেশি এখানে, 2 গ্রেটার দেন 4ও এখানে, তার থেকে সবচেয়ে ছোট 3, তার মানে অপশন ডি এরটা হবে সঠিক উত্তর। বোঝা গেল? আশা করি বোঝা গেছে, দেখে নাও। এবারে দেখো, এটা যেই মেন্সে একটু আগে এসছে, দ্য অ্যালকিন এক্সিবিটস জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। তো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আমরা কি জানি, দু টাইপের হয়, একটা সিস, একটা ট্রান্স। সিস কখন হয়, সেম গ্রুপ সেম সাইডে থাকলে সিস, আর সেম গ্রুপ যদি অপোজিট সাইডে থাকে তাহলে সেটা ট্রান্স হয়, এগুলো আমরা জানি। তাহলে এবারে এই চারটের মধ্যে দেখতে হবে কোনটাতে আমার সিস ট্রান্স হচ্ছে, কোনটাতে হচ্ছে না, ঠিক আছে। তো এবার প্রোপিনের সাপোজ স্ট্রাকচার রাখো, প্রোপিনের স্ট্রাকচার কীরকম, CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। তো এখানে সিস ট্রান্সের কিছু নেই, কারণ এইটাকে যদি এইভাবে না এঁকে যদি একটু অন্যভাবে আঁকা যায়, ধরো এইভাবে যদি আমরা আঁকি যে CH3 H, এখানে একটা H, এখানে একটা H, এটাও প্রোপিন, তাই না। তো এইখানে সিস ট্রান্সের কোনো গল্প নেই। এবার 2 মিথাইল প্রোপিনে রাখো, দেখো 2 মিথাইল মানে 2 নাম্বার পজিশনে মিথাইল গ্রুপ থাকবে, মানে 1 2, এখানে একটা মিথাইল থাকবে, এই হবে আমার 2 মিথাইল প্রোপিন, তাই না। লংগেস্ট কার্বন চেন 1 2 3, 2 পজিশনে একটা মিথাইল গ্রুপ, 2 মিথাইল প্রোপিন, এই ক্ষেত্রেও কিন্তু সিস ট্রান্স হওয়ার কোনো জায়গা নেই। এবার তুমি 2 বিউটিন দেখো, CH3 C ডাবল বন্ড C CH3, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে কিন্তু দেখো সিস ট্রান্স হওয়ার জায়গা আছে, তাই না। সেম গ্রুপ সেম সাইডে থাকলে সিস, আর এটাকেই যদি আমরা ট্রান্স করে লিখি তাহলে কিরকম দেখতে হবে, এটা, তাই না। সেম গ্রুপ অপোজিট সাইডে থাকলে ট্রান্স, তাহলে এইটাতে কিন্তু আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখতে পাচ্ছি। তোমরা এটাও চাইলে চেক করে নিতে পারো, 2 মিথাইল 2 বিউটিন, কি হবে, এই হচ্ছে আমার বিউটিন CH3 CH3, এটা আমার বিউটিন, এখানে দুটো হাইড্রোজেন থাকলে, তা 2তে মিথাইল 1 2, এখানে ধরো আর একটা মিথাইল, আর এখানে একটা হাইড্রোজেন, তাহলে এই ক্ষেত্রেও চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। তো এই তিনটাতে হবে না, আমার এইটাতেই জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো হবে, দেখে নাও। এবারে দেখো 2019-এ আমাদেরকে এই প্রশ্নটা দিয়েছিল যেই মেন্সে, এখানে বলেছে 4টি নিউক্লিওফাইল দেওয়া আছে, ঠিক আছে, এদের মধ্যে নিউক্লিওফিলিসিটি অর্ডার মানে কার নিউক্লিওফাইল নেচারটা বেশি, ঠিক আছে, মানে কে বেশি ভালো নিউক্লিওফাইল সেই অর্ডারটা আমাকে বার করতে হবে। তা নিউক্লিওফাইল আমরা কি জানি, যে নিউক্লিয়াস লাভিং বা নিউক্লিয়াস সিকিং, মানে যে পজিটিভ চার্জকে সবচেয়ে তাড়াতাড়ি অ্যাটাক করতে পারবে সেটাই হবে সবচেয়ে ভালো নিউক্লিওফাইল। তাহলে এইবারে তুমি দেখো যেগুলো নেগেটিভ চার্জ আছে সেগুলো অবশ্যই ভালো হবে, তাই না। যেগুলোর মাথায় নেগেটিভ চার্জ আছে, রাদার ওয়াটারে আমরা কি জানি, অক্সিজেনের লোন পেয়ার আছে, অবশ্যই আছে, কিন্তু এই যে অক্সিজেনগুলোর মাথায় নেগেটিভ চার্জ আছে এগুলোতেও তো লোন পেয়ার আছে রে বাবা, কিন্তু লোন পেয়ারের সত্ত্বেও নেগেটিভ চার্জও আছে। তাহলে নেগেটিভ চার্জ যেহেতু আছে ওই জন্য এগুলো এই তিনটের বেশি হবে এই ওয়াটারের থেকে, তাহলে এই 2-এরটা সবচেয়ে কম হবে, তাহলে হয় অপশান এ বা অপশান বি এর মধ্যে কিছু একটা হবে, ঠিক আছে। তো অপশান সি আর ডি আগেই ক্যান্সেল হয়ে গেল, বোঝা গেল। আচ্ছা, তো এইবারে দেখো, এইবারে যখন আমরা এইগুলোর মধ্যে কম্পেয়ার করব, তো ওই 4 নম্বরে দেখো আমার আছে OH মাইনাস, ঠিক আছে, এইটা খুব ভালোভাবেই নিজের ইলেকট্রন মানে নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারে।
এবার তুমি দেখো CH3COO- আমি যখন আঁকবো, আমি ওটা কেন বললাম, এখানে COO- এরকম দেখতে হবে। এইটা যদি রেজোনেন্স করে এটা এখানে পড়বে, এই বন্ডটা ভেঙে এর মাথায় উঠবে, তাহলে রেজোনেন্স স্ট্রাকচার এরকম পাবো CH3 C, এখানে ডাবল বন্ড ও, এখানে O-, এটা পাবো, তাই তো। আবার এটা যদি ব্যাক করে তখন আবার এটাই পাবো। আর এইটার যদি স্ট্রাকচার আঁকি আমরা কি দেখবো, CH3SO3, তার মানে S, সিঙ্গেল বন্ড O-, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, দুটো ডাবল বন্ড থাকে, সালফারের 6টা বন্ড, তাই তো, ভ্যালেন্সি 6টা ভ্যালেন্সি ইলেকট্রন থাকে। এইবারে অক্সিজেন যদি এখানে ফেলে তাহলে এই অক্সিজেনটা মাথায় উঠবে, তাহলে কি স্ট্রাকচার হবে, CH3S, ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড O-, এখানে ডাবল বন্ড ও। আবার এই অক্সিজেনটা যদি ফেলে এইটা ধরো মাথায় উঠবে, তখন কি স্ট্রাকচার হবে, CH3S, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড O-, এই স্ট্রাকচারগুলো হবে, তাই তো। আবার যদি এটা পরে এটা ওঠে তাহলে আবার আমরা এটা ব্যাক করব। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 3টে রেজোনেটিং স্ট্রাকচার পাবো, এইখানে দুটো, এইখানে কোনো রেজোনেটিং স্ট্রাকচার নেই। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে যদি নেগেটিভ চার্জটা স্টেবিলাইজড হয়ে যায় তাহলে কিন্তু ও বাইরে অতটাও ভালো ডোনেট করতে পারবে না যতটা যার রেজোনেন্স নেই সে করতে পারবে। তার মানে OH এর সবচেয়ে বেশি হবে। তাহলে দেখো 2 এর সবচেয়ে কম, OH এর সবচেয়ে বেশি, তাই 2 এর সবচেয়ে কম, OH এর সবচেয়ে বেশি, অপশন এ হবে আমার কারেক্ট। 1 আর 3, রেজোনেটিং স্ট্রাকচার যত বাড়বে তত কমবে, তাই 3টা 1-এর থেকে কম। বোঝা গেল? দেখে নাও। এবারে দেখো একটা প্রশ্ন আমি নিয়েছি যেটা আমাদের IIT JEE-তে এসেছিল, মানে JEE অ্যাডভান্স যেটাকে আমরা বলি 2004 সালে। এইখানে এরকম একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে, এই স্ট্রাকচার দিয়ে বলেছে আমাদের অ্যাসিডিক স্ট্রেংথের ইনক্রিজিং অর্ডারে সাজাতে। কাকে সাজাবো? এই যে দেখো XYZ বলে 3টে গ্রুপ বসিয়ে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি এই গ্রুপগুলোতে যে হাইড্রোজেনগুলো আছে, হাইড্রোজেনগুলো বেরোলেই তো H+ হিসাবে বেরোবে, তো সেই হাইড্রোজেনগুলোর অ্যাসিডিক স্ট্রেংথ আমাকে বার করতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে। তো এইখানে দেখো COOH, এটাকে যদি আমি একটু খুলে আঁকি, এক্সটাকে মুছে বাদিকে লিখছি, COOHটাকে যদি একটু খুলে আঁকি কীরকম দেখতে হবে, OH এরকম দেখতে হবে, তাই তো। তাহলে এই যে এখানে সিঙ্গেল বন্ড, সরি, এটা কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, তোমরা সবাই জানো এটা অ্যাসিডিক হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা ইজিলি H+ হয়ে বেরিয়ে যাবে, তার মানে X এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে, এটা তো বোঝাই যাচ্ছে অ্যামোনিয়ার থেকে, ঠিক আছে। তাহলে X এর অ্যাসিডিটি বেশি কোনটায়, এইটায় আছে আর এইটায় আছে, ঠিক আছে। এইবারে এই দুটোর মধ্যে কোনটা হবে, এইবারে আমাদেরকে দেখতে হবে যে এইখানে দেখো অক্সিজেন কার্বনের থেকে ইলেকট্রন টানবে, তাই তো, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই অক্সিজেনও টানবে, তার ফলে এই কার্বনের মাথায় একটা ডেল্টা পজিটিভ চার্জ চলে আসবে। এইবারে এই কার্বনটা কি করবে, এই কার্বন থেকে টানবে, তার মানে এই কার্বনের মাথায় একটা ডেল্টা পজিটিভ আসবে। এইবারে এই যেহেতু এটা টানছে, এই কার্বনটা তখন কি করবে, এই নাইট্রোজেন থেকে টানবে, তার ফলে যে নাইট্রোজেনের মাথায় অলরেডি পজিটিভ চার্জ আছে তার থেকেই আবার ইলেকট্রন টানছে, তাহলে তার থেকে যদি ইলেকট্রন টানে তাহলে সেই নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে, ধরো এইভাবে যুক্ত আছে NH এভাবে যুক্ত আছে, তাহলে হাইড্রোজেনকে যদি H+ হিসাবে বেরোতে হয় তাহলে এই বন্ডেড লোন পেয়ারটা নাইট্রোজেনের মাথায় ফেলে যেতে হবে। তার মানে নাইট্রোজেনের থেকে যদি এই কার্বনটা ইলেকট্রন টানে তাহলে নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জের ডেন্সিটিটা আরও বেড়ে যাচ্ছে, আরও বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, ও কিন্তু ইজিলি হাইড্রোজেনের থেকে ইলেকট্রনটা নিয়ে নিতে পারবে ডিউ টু ইন্ডাকটিভ এফেক্ট অফ COOH- I এফেক্ট, তাই তো। কিন্তু এইটা এই NH3 থেকে অনেকটাই দূরে আছে, তার ফলে এর এফেক্টটা এখানে গিয়ে পৌঁছাচ্ছে না। এখানে কোনটা যাচ্ছে, এখানে এই যে আর মানে কার্বন কার্বন চেন আছে এদের একটা I এফেক্ট আছে, এই I এফেক্টটা একে আর উল্টে ইলেকট্রন পুশ করছে, তাহলে ইলেকট্রন যদি ঠেলে তাহলে এই প্লাস চার্জটা নালিফাই হয়ে যাচ্ছে, তার ফলে H+ কে বের করার প্রবণতাটা অনেকটাই কমে যাচ্ছে, ঠিক আছে। তাই জন্য Y এর অ্যাসিডিটি সবচেয়ে কম হবে, এইটা Z এর অ্যাসিডিটি বেশি হবে, মাঝামাঝি, এটা হবে আমার অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও। আচ্ছা, এইবারে এই প্রশ্নটা দেখো, এখানে বলছে দ্য বন্ড বিটুইন কার্বন 1 অ্যান্ড কার্বন 2 ইন দ্য কম্পাউন্ড বলে একটা কম্পাউন্ড দিয়ে দিয়েছে, কার্বন 1 কার্বন 2 মেনশন করেছে, ইনভলভ দ্য হাইব্রিডাইজেশন অ্যাস, মানে কার্বন 1 আর কার্বন 2 এর হাইব্রিডাইজেশন আমাদেরকে বার করতে বলেছে। তো এটা কিন্তু আমি শিখিয়েছি যে কার্বনের সাথে দুটো পাই বন্ড অ্যাটাচ থাকবে, দুটো পাই বন্ড অ্যাটাচ থাকলে তার হাইব্রিডাইজেশন হবে sp, একটা পাই বন্ড অ্যাটাচ থাকলে তার হাইব্রিডাইজেশন হবে sp2, আর 0 পাই বন্ড অ্যাটাচ থাকলে তার হাইব্রিডাইজেশন হবে sp3। এটা আমি আগেই শিখিয়েছি, ঠিক আছে, সেটা দেখেই জাস্ট বসিয়ে দেবো। দেখো এই 1 নম্বর কার্বনটার সাথে এইটা সিগমা, এইটা পাই, তাহলে দুটো পাই বন্ড লেগে আছে, আর 2 নাম্বারটার সাথে এইটা সিগমা, এইটা পাই, একটা পাই, তার মানে একে হবে আমার হাইব্রিডাইজেশন কি, একে হবে sp আর 2 হবে sp2। দেখো কোন অপশনটাই আছে, এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে।
তো এইভাবেই কিন্তু এই চ্যাপ্টারের আমাদের কম্পিটিটিভ এক্সামসে এমসিকিউগুলো করতে হবে। খুবই সোজাই এমসিকিউস থাকবে, তোমরা পড়লেই বুঝতে পারবে। অর্গানিকের এই বেসিক কনসেপ্টস অফ চ্যাপ্টারের এমসিকিউগুলো খুবই সোজা লাগবে তখনই যখন কিন্তু তোমার কনসেপ্টটা একদম পুরো সবটা দিক থেকে ভালোভাবে ক্লিয়ার থাকবে, ঠিক আছে? তো কেউ যদি মানে এরকম থাকো যে আমার আগের ভিডিওগুলো না দেখে বা অর্গানিক কেমিস্ট্রির প্লে লিস্টের ভিডিও যেগুলো আমাদের পরপর চ্যাপ্টার ওয়াইজ আছে, চ্যাপ্টারের পর আছে, সেই ভিডিওগুলো না দেখে থাকো বা কেউ কারো কোনো টপিকে ডাউট থাকে, সে কিন্তু গিয়ে দেখে নিতে পারো। ডেসক্রিপশানে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওটা আমার এই প্রশ্নটাতেই শেষ হলো। আবার পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কমেন্ট বক্সে জানিও কেমন কি লাগলো তোমাদের। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে। যদি কোনো সমস্যায় পড়ো, ডাউটে পড়ো, অবশ্যই ছবি তুলে বা কোনোভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা সলভ করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আজকের মতো এই পর্যন্তই, টাটা।